কি একটা অবস্থা বলেন তো, সবাই বলছে জাতীয় ফোন জাতীয় ফোন। হ্যাঁ, এটা আমি মানি যে Xiaomiর Redmi Note সিরিজের বেশ কিছু ডিভাইস এতটাই জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে, অনেকে কিনছে, যে কারণে আমরাও মজা করে বলতাম জাতীয় স্মার্টফোন। বাট রিসেন্ট টাইমে এসে দাম যেমন অনেক বেশি, তারপর স্পেক ওয়াইজ সেই জায়গাটাকে ধরে রাখতে পারছে। অলরেডি হয়তো জানেন বাংলাদেশ মার্কেটে Xiaomi তাদের Redmi Note 14 এই ডিভাইসটা লঞ্চ করে দিয়েছে অফিসিয়ালি। তো উনি কোন জায়গায় আছে চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। এই ডিভাইসের ছোট্ট করে একটা আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে গিয়েছিল, হয়তো অলরেডি অনেকেই দেখে নিয়েছেন। আমরা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটা পেয়েছি, যদিও এটার আরও তিনটা কালার রয়েছে, সবগুলোই বেশ সুন্দর আর কি। তো ব্ল্যাকটা অনেক ছেলেদের কাছেই ভালো লাগে। এই ফোনটা মোটামুটি বেশ হ্যান্ডি টাইপের, এবং ধরেও না আপনার কাছে একটু শক্তপোক্ত টাইপেরই ফিল হবে। প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, বডি ফ্রেমটাও প্লাস্টিক। রিয়ার প্যানেলটাতে একটু ফ্রস্টেড টাইপের ভাইব থাকাতে ফিঙ্গারপ্রিন্ট বসছে না, খুব কম দেখা যায়, এটা একদিকে ভালো। তারপরও কেসটা ব্যবহার করা বোধহয় ভালো হবে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই দিয়েছে, আইআর ব্লাস্টার সেন্সর থেকে শুরু করে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এভরিথিং রয়েছে এখানে। রয়েছে IP54 এর রেটিং, হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, সরাসরি পানিতে ভিজানো যাবে না আর কি। এই জায়গায় রেসে একটু পিছিয়ে আছে, অনেকেই IP68 বা বেটার কিছু দেওয়ার ট্রাই করছে। এনিওয়ে এটার ডিসপ্লের প্রোটেকশনটা আবার ভালো, কর্নিং গোরিলা গ্লাস 5 রয়েছে। ফোনটার ওয়েট ব্যালেন্স আমি ঠিকঠাকই পেয়েছি, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই যে ডিসপ্লের নিচে, পজিশন ওকে, ফাস্ট একুরেট, ফাস্ট আমি ঠিক বলবো না, একুরেট কাজ করছে, হালকা অ্যানিমেশন ডিলে দেয়। Xiaomi Redmi Note 14 এর ডিসপ্লে সেকশনে রয়েছে একটা AMOLED প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এর সাইজ 6.67 ইঞ্চ। এখানে আমরা 120 হার্জ হাই রিফ্রেশ রেট পেয়েছি, আমাদের টেস্টিংয়ে দেখলাম রিফ্রেশ রেট ঠিকভাবে দিচ্ছে, এমনকি আসলে ডিসপ্লেটা বেশ স্মুথ। 120 হার্জ ঠিকভাবে পুশ করছে এখানে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস রয়েছে 1800 নিটস, যা ইনডোরে ঠিকঠাকভাবে দেখার জন্য একদমই ঠিকঠাক, আবার আউটডোরেও দেখা যাচ্ছে। ডিরেক্ট সানলাইটে গিয়ে আমরা যখন শ্যুট নিচ্ছিলাম কিংবা ছবি তুলছিলাম তখনও দেখা যাচ্ছিল স্ট্রাগল ফ্রিভাবেই। যদিও এই টাইমটাতে এসে আমরা আরও বেশি ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে দেখতে পাই, তবে এটাও দেখার উপযোগী ছিল। চিন বেজেল যেমনটা দেখছেন এটা সিমেট্রিক্যাল না, বরং এটা আরও একটু ন্যারো রাখা যেত। লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখলে বোধহয় আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তবে পাঁচশোর কাটারটা ভাই খুবই ছোট, টপ সেন্টারে রয়েছে, যেটা হয়তো দেখেও আপনি বুঝতে পারছেন এটা আসলেই অনেক ছোট। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন ভালো, বেশ কালারফুল পপ আপ টাইপের কালার দিচ্ছে। অ্যাজ এ AMOLED এরকম প্রাইস পয়েন্টের, এই যে বারবার এরকম প্রাইস পয়েন্ট বলছি, প্রাইসটাকে ক্লিয়ার করে নেই। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে এসছে, 6 128GB, 8 256GB ভ্যারিয়েন্ট। বেস ভ্যারিয়েন্টের দাম হলো 23,999 টাকা, পরবর্তী ভ্যারিয়েন্টের দাম হলো গিয়ে 26,999 টাকা। তো এই দুইটা দামের মাঝামাঝি জায়গায় যদি আমি ধরে নেই, ধরুন 25K এর মতো বা 24K, তো সেই জায়গায় এই ডিসপ্লেটা আপনাদের কাছে ভালো লাগবে। এরকম প্রাইস পয়েন্টও বেশ কিছু ডিভাইস আছে, এর কম্পিটিটরও আছে, তারাও AMOLED অফার করছে, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিন্তু কম্পেয়ারেবল ইজিলি। ডিসপ্লেতে কোনো ধরনের টিন্ট আমরা পাইনি, আর টাচ রেসপন্স ভালো আছে। ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন থাকলো না। তবে আমরা যদি এর পারফরমেন্স সেকশনে চলে আসি, স্মার্টফোনটি রান করছে HyperOS 1 বেসড অন Android 14। এই টাইমটাতে দাঁড়িয়ে আমরা Android 15 নিয়ে আশা করি, ইভেন অনেক ডিভাইসে হয়তো আমরা অলরেডি পেয়েছি। তবে Xiaomi ভালো করছে কি এই ডিভাইসের সাথে 4 বছরের মেজর আপডেট দিবে, এটা জানালো। তো 4 বছরের যদি মেজর আপডেট পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আশা করতে পারি Android 15 এর আপডেটও পেয়ে যাব। এরপরে 16, 17, 18 সেগুলো আমরা পেতে যাচ্ছি। আর মজার ব্যাপার হলো 6 বছরের সিকিউরিটি আপডেটও দিবে এই ডিভাইসটাতে, এই জায়গাটা খুব ভালো করছে। ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 Ultra, যা আমাদের কাছে বহুল পরিচিত একটি প্রসেসর। যদি আমরা ধরে নেই 22-23 হাজার টাকার স্মার্টফোন বা আর একটু নিচের, তাহলে এইটা এরকম প্রাইস পয়েন্টের সাথে এখন ওকে। বাট যখন কিনা আমি এই ফোনটা 27,000 টাকা দিয়ে কিনছি, লাইক এটার যে হাই এন্ড ভ্যারিয়েন্ট, তখন কিন্তু এইটা দামের সাথে কোনোভাবেই সামঞ্জস্যতা রাখে না, যেটা আমার কাছে অবশ্যই কমতি মনে হয়। তখন আমার কাছে মনে হয় এখানে আসলে এই ডিভাইসের যে একটা 5G ভ্যারিয়েন্ট রয়েছে Note 14-এর, সেরকম কিছু পেলে ওকে, বা একটা Dimensity 5G কোনো চিপ দিয়ে আসলে পরে ওকে। স্টোরেজ টাইপ UFS 2.2, আর এখানে যে র্যাম রয়েছে তা LPDDR4X এর। Xiaomi তাদের এই ডিভাইসের সাথে কিছু ফ্রিতেই ব্লোটওয়্যারও দিয়েছে, যেগুলো আপনার প্রয়োজন হবে না, যদি প্রয়োজন না হয় এগুলো ইনস্টল করে নিতে পারেন। দেখা যায় যে অনেক সময় এই ধরনের ব্লোটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি বার্ন করতে থাকে বা নোটিফিকেশন পাঠায়, তো এগুলোকে আনইনস্টল করে নিলে আর একটু ক্লিন ভাইব থাকে এবং ফোনের পারফরমেন্সটা আর একটু বেটার পাওয়া যায়। সো ওটাও ট্রাই করে দেখতে পারেন। আর MediaTek Helio G99 Ultra, এটার ব্যাপারে তো খুব ভালো করে আমরা জানি, যা রেগুলার টাস্কিং সামলানোর জন্য ভালো একটা চিপ। মানে যখন কিনা আপনি 22-23 হাজারে বাংলাদেশ থেকে একটা ডিভাইস কেনেন অফিসিয়ালি, তো দেখা যায় কি এই ফোনটা দিয়ে রেগুলার টাস্কগুলো আমরা ঠিকভাবে সামলাতে পারছি। অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম আপনার কাছে মনে হবে, হালকা একটু ডিলে লাগতে পারে, কিন্তু ল্যাগ হিকাবের মতো কোনো দেখা পাইনি কিন্তু এই ডিভাইসটাতে আমি। প্লাস কখনো হ্যাং মাইরা বসে আছে কিংবা রিবুট নিচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় অনেক ফোনে দেখা যায়, যেগুলো আমি এই ডিভাইসটাতে এখন পর্যন্ত ফেস করিনি। এই ডিভাইসটা আমাদের হাতে আছে কিন্তু মোটামুটি
এক সপ্তাহের মতো, খুব আহামরি অনেক দিন আছে এমন না। আমরা যে কয়েকদিন আগে আনবক্সিং দিলাম, হয়তো অনেকে ভাবতে পারেন যে আনবক্সিংটা কি ফোন পেয়েই ওই দিন দিলাম। মূলত ওই দিন ওরা ফোনটা লঞ্চ করছে বাংলাদেশে, যে কারণে ভিডিওটা ওই দিন গিয়েছিল, বাট ডিভাইসটা আরও বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম। রিভিউ ইউনিট হিসেবে আমরা 6GB র্যাম ভ্যারিয়েন্টের এই ডিভাইসটা পেয়েছি, যেখানে আমরা 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে একটা টাইম কাজ করছিলাম, যেগুলো ওই যে রেগুলার ইউসেজের যে অ্যাপগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব জাতীয় এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেখলাম ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করা যাচ্ছে। মোটামুটি লং রানেও আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপ ক্র্যাশ করছে না। তবে আমার সাজেশন থাকবে, যদি কিনা আপনি এমন ইউজার হয়ে থাকেন যার একটু ভারী অ্যাপ্লিকেশন বেশ কয়েকটা নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে হয়, মাল্টিটাস্কিংয়ে বেটার রেজাল্ট চাই, সেক্ষেত্রে আপনি এর 8GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস লিস্টে রাখতে পারেন। ওইটা আরেকটু বেটার রেজাল্ট দিবে আর কি আপনাকে। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে না, এই ডিভাইস তো আসলে গেমিংয়ের জন্য দারুণ কিছু না অবশ্যই, এমনকি মিডিয়াটেক হেলিও Z89 আলট্রা থেকে আমরা ওই ধরনের স্পেকেশন রাখতেও পারি না। তবে এটাতে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে হচ্ছে, যেখানে আমরা এইচডি হাই ফ্রেম রেট সর্বোচ্চ দেখতে পাই। আমি রিকমেন্ড করবো না ওইভাবে খেলার জন্য, আর একটু লোয়ার সিরিজে খেললে বরং আপনি লং রানেও দেখবেন মোটামুটি স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে। তারপরে অ্যাকশন মোমেন্টে গিয়ে মোটামুটি ভালোই ল্যাগ দেখা দেয়, লাস্ট মোমেন্টে গিয়েও ভালো কিছুটা ল্যাগ আমি পেয়েছি। আর যদি আপনি 2D টাইপের গেমগুলো খেলেন, তখন দেখবেন যে এটা বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে, সময় কাটানোর জন্য ওই ধরনের গেম প্লে একদমই ঠিকঠাক আছে। তবে এই ফোনটা গেমিং টাইমেও খুব আহামরি লেভেলের হিট জেনারেট করেন, টু বি ভেরি অনেস্ট। মোটামুটি নর্মালের পর্যায়ে ছিল, 36-37 ডিগ্রি এর আশেপাশে আমি দেখেছি, যেটা আমি মনে করি ঠিকঠাকই আছে। এখন পারফরমেন্স সেকশনটা হয়েছে কি, ওই যেটা আমি বলছিলাম, ধরুন 22-23 এরকম জায়গায় হলেও ওকে, বাট এর উপরে গেলে আসলে কোনোভাবেই ওকে মনে হয় না। ইভেন আমার কাছে মনে হয় এই যে 23,999 টাকা, এই প্রাইস পয়েন্টে ওদের উচিত ছিল 128GB ভ্যারিয়েন্টটাই লঞ্চ করা। তাহলে পরে এই যে কনফিউশন, কমপ্লেন যেগুলো বলছি, এগুলো নিয়ে হয়তো ব্যাপার বলার মতো সুযোগ থাকতো না। Xiaomi Redmi Note 14 রিয়ারে 3-3টা ক্যামেরা নিয়ে আসছে। মেইন শুটার 108 মেগাপিক্সেল, ওকে বেশ বড় সড়ো। বাকি দুইটা কি, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো। বাকিদের মতো একই অবস্থা, উনিও আলট্রাওয়াইড নিয়ে আসে নাই। যদি কিনা Xiaomi এই ডিভাইসটাতে একটা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড নিয়ে আসতো, তাহলে কি হতো জানেন, এই প্রাইস পয়েন্টের সবার থেকে নিজেকে আলাদা করাটা সহজ হতো। এমনকি আমরাও বলতাম যে ওকে, এটা বেশ সব কিছু মিলে একটা ব্যালেন্স প্যাকেজ। এখন কিন্তু ওই একই কাতারে চলে আসে, কমতি আছে এই জায়গায়। মেইন যে ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, এটাতে যদি ভালো লাইট দিতে পারেন, প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইট টাইপের ছবি দিতে পারে। শার্পনেস, ডিটেলও মোটামুটি বেশ ভালোই পাবেন। ইভেন লাইট যদি অনুকূলে থাকে, মানে এই লেন্সের একদম অনুকূলে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন কি যে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং প্লাস এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ভালোভাবে করছে। আরও একটা ভালো জায়গা আপনি পাবেন এটার কালার। এটার কালারটা একেবারে ন্যাচারাল একটা টোন দিচ্ছে, যেখানে আমরা এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসেই দেখতে পাই কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, ভাইব্রেন্ট নাইলে ওয়ার্মের দিকে থাকে। ও কিন্তু বেশ ন্যাচারাল রাখছিল। তবে কমতি পেয়েছি কোথায় জানেন, হেভি এক্সপোজার এরিয়াতে। লাইট যদি অনুকূলে না থাকে, খুব হেভি হার্শ লাইট, সে সময় ও হোয়াইট ব্যালেন্স করতে গিয়ে, এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে বেশ ভালো রকমের এই হিমশিম খায়। এমনকি ডাইনামিক রেঞ্জেও দেখবেন যে একটু প্যারা খেয়ে যায় এই ডিভাইসটা। সো যদি একদম ডিরেক্ট কোনো লাইটের দিকে তাক করে না ছবি তুলেন, তাহলে দেখবেন এটা সুন্দর একটা ছবি দিতে পারছে আর কি। তবে আমার এক্সপেকটেশন লো লাইটে আর একটু বেশি ছিল। লো লাইটের দিকে বেশ ভালোই কন্ট্রাস্টই করছে এর ছবি, এমনকি নয়েজ গ্রেনের দেখাও পেয়েছি। ইভেন ডে লাইটের এই লো লাইট এরিয়াগুলোতেও আমার কাছে একটু ওই গ্রেনের দেখা মনে হয়েছে আর কি, যে জায়গাটা আর একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন কিছু কিছু ক্ষেত্রে মিসম্যাচ করছে। এখানে যদি 2x পোর্ট্রেট নেওয়ার মতো একটা সুযোগ দিয়ে দিত, তাইলে বোধহয় ব্যাপারটা আরও বেশি এনজয়েবল হইতো এবং এটা দেখতে আরও সুন্দর লাগতো। ওইটা আমি মিস করছি আর কি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, মোটামুটি ন্যাচারাল লেগেছে। তবে এইখানে এসে আমরা দেখছি কালারটা একটু টুইক করছে যেন। আর ম্যাক্রো শুটার, এটাকে যদি ভালো লাইট দিতে পারেন, তাহলে কিছু ইউজুয়াল ছবি আপনি বের করতে পারবেন। এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 fps এ। নাই EIS ও IS, কোনোটাই নাই, যে কারণে মারাত্মক রকমের স্টেবিলিটির অভাব বোধ করবেন এবং বেশ শেখে ভিডিও পাবেন। আপনি যদি 1080p 60 fps এর ভিডিওগুলো একটা গিম্বল দিয়ে শুট করতে পারেন, তাহলে কিন্তু এটা আবার কাজে লাগাতে পারবেন, বেশ স্মুথ ফুটেজ পাওয়া যায়, যদিও এক্সপোজার ব্যালেন্সে এখানে একটু টাইম নেয়। এর বাইরে মোটামুটি ওকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 20 মেগাপিক্সেলের, বেশ ওয়াইড একটা ছবি দিতে পারে এবং এইখানে শার্পনেস ডিটেল কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি। এই প্রাইস পয়েন্ট বিবেচনায় অনেক ডিভাইস থেকেই এই জায়গাটায় তিনি এগিয়ে থাকবেন। কালারটাতে একটু টুইক আছে এখানে, যেমনটা হয়তো আপনি লক্ষ্য করছেন, স্কিন টোনটা বিশেষ করে একটু গ্লো করতে দেখা যায়, একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, এটা খারাপ লাগছে না। আমার মনে হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরা এমনটাই অনেকের কাছে ভালো লাগবে। তবে ডাইনামিক রেঞ্জ আর একটু ওয়াইডার হওয়া উচিত, বাট এই যে রেজলিউশন একটু বেশি থাকাতে আপনি শার্পনেস ডিটেল একটু বেশি লাগতে পারে আপনার কাছে আর কি। আউটডোরে বেশ ভালোই ছবি দেয়, ইনডোরের দিকে কিছুটা সফট করে। ক্যামেরায় এসে আমি এটাই বলবো, যদি এর আমি 8/256GB ভ্যারিয়েন্টটা কিনি, তখন দাম পড়ে 27,000 টাকা, তখন আমি অবশ্যই আলট্রাওয়াইড মিস করি, যেটা থাকা উচিত ছিল।
ব্যাটারি 5300 mAh, বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বোকে মোটামুটি স্ট্যান্ডার্ড বা আরেকটু বড় চার্জার হলে তার একটু ভালো হতো, কিন্তু এটার ব্যাকআপ আবার বেশ ভালো। আমাদের হেভি টেস্টিংয়ে বা আমাদের ইউজেসে দেখছিলাম এই ডিভাইসটা 6.5 ঘন্টা 7 ঘন্টার মতো এসওটি দিচ্ছে, প্রায় 7 ঘন্টার মতো, যেটা আমার কাছে কম মনে হয়নি। তো রেগুলার ইউসেজে বা নর্মালি যখন আপনি ইউজ করবেন, এটুকু বলা যায় এই ডিভাইসটা 120 হার্জ অন রেখেও আপনি একদিন টাইম ইজিলি পার করতে পারবেন। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড বেশ লাউড এবং ক্লিয়ার। ইভেন ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি ডিস্টরশন পাইনি। আর অনেক ডিভাইসে দেখা যায় প্রচুর পরিমাণে কাঁপতে থাকে, এইটার ক্ষেত্রে ওই প্রবলেমটা আমি ফেস করিনি। কথা বলার জন্য ভালো, এটার ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক পেয়েছি। নেটওয়ার্ক রিসিপশনে আমি কোনো সমস্যা পাইনি, বোথ কানেকশনে, ওয়াইফাই এবং ডেটা কানেকশন। আর কি বাকি থাকলো? আর মনে কিছু বাকি থাকলো না। তো এই ছিল Xiaomi Redmi Note 14। দেখুন, Xiaomi Redmi Note 14 কোন কোন জায়গায় কমতি আছে, কি কেমন রেজাল্ট দিয়েছে, সব তো ক্লিয়ার করলামই। তারপর আমি যদি লাস্টে আরেকবার বলি, যে জায়গাগুলো প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আরও একটু ঠিক করা উচিত ছিল, তার মধ্যে হলো এর ক্যামেরাতে একটা আলট্রাওয়াইড থাকলে পরে বেশ দারুণ হতো। যেখানে আমরা 6/128GB ভ্যারিয়েন্টটা দেখছি, ওই একই জায়গায় যদি 8/128GB ভ্যারিয়েন্ট দেখতাম, তাহলে বোধহয় কমপ্লেনটা এভাবে করতাম না। আর ওভারঅল আসলে এটার দাম আরেকটু কম থাকা উচিত ছিল। ইভেন এই সময় এসে, মানে 2025-এর এই সময় এসে আমরা একটা নতুন কোনো চিপ দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো। কারণ এই প্রসেসরটা আসলে আলট্রা আরও যেন কী নাম টাম দিয়ে একই জিনিস আসছে, আপনারা জানেন। সো এখানে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। বাংলাদেশে 5G নেই, তারপরেও আমার মনে হয় ফিউচার প্রুফ হিসেবেও একটা 5G ডিভাইস এরকম প্রাইস পয়েন্টে লঞ্চ করলে সেটা খুব একটা খারাপ হয় না। কি বলেন আপনারা? আপনাদের কাছে কেমন লেগেছে রেডমির এই ডিভাইস? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।